Eme. Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering AWAS Introduction to Civil Engineering. আমাদের এই যে আধুনিক দুনিয়া কিসের উপর দাঁড়িয়ে আছে এই আলোচনায় আমরা সেই অদৃশ্য ভিতটাকে একটু কাছ থেকে দেখব যা আমাদের চারপাশে সবকিছুকে একটা আকার দিয়েছে। শুধু কংক্রিট আর স্টিলের নকশা দেখলেই কিন্তু পুরো ছবিটা বোঝা যায় না। প্রত্যেকটা সফল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের পেছনে আসলে দুটো গাইড কাজ করে। একটা হলো লেখা নিয়মকানুনের বই আর অন্যটা হলো ইঞ্জিনিয়ারের ভেতরে নিজস্ব নৈতিক কম্পাস। আচ্ছা, তাহলে চলুন প্রথমে প্রথম গাইডটা নিয়ে কথা বলি। মানে ওই যে লিখিত নিয়মাবলীর সেট, যেটা প্রত্যেক ইঞ্জিনিয়ারকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। এগুলোকেই আমরা কোডস আর স্ট্যান্ডার্ডস বলে জানি। এই নিয়মকানুনগুলো কিন্তু এক এক দিকে নজর দেয়, যদিও সবগুলোর লক্ষ্যই জননিরাপত্তা। যেমন ধরুন, একদিকে আছে ন্যাশনাল বিল্ডিং কোড বা এনবিসি। এর মূল ফোকাস হল আগুন লাগার মতো হঠাৎ আসা বিপদ থেকে মানুষকে বাঁচানো। আর অন্যদিকে দেখুন এনার্জি কনজারভেশন বিল্ডিং কোড মানে ইসিবিসি। এর লক্ষ্যটা কিন্তু আরও দীর্ঘমেয়াদী, আমাদের পরিবেশ আর এনার্জি রিসোর্সকে বাঁচানো। আর এই কোডগুলো যে শুধু একটা ন্যূনতম মান ঠিক করে দেয় তা কিন্তু নয়, বরং সেরা হওয়ার রাস্তাও দেখিয়ে দেয়। ব্যাপারটা দারুণ, তাই না? অনেকটা ক্রিকেটের মতো ভাবা যেতে পারে। ইসিবিসি হলো রঞ্জি ট্রফিতে চান্স পাওয়ার মতো, মানে এটা হলো বেসিক লেভেল, যেটা কোয়ালিফাই করতেই হবে। ইসিবিসি প্লাস হলো টিম ইন্ডিয়ার হয়ে খেলা আর একটু উঁচু স্তরের পারফরমেন্স। আর সুপার ইসিবিসি, ওটা তো একদম ওয়ার্ল্ড রেকর্ড গড়ার মতো ব্যাপার, মানে এনার্জি এফিসিয়েন্সির একেবারে শিখরে পৌঁছে যাওয়া। ব্যাপারটা যে কতটা খুঁটিনাটি লেভেলে গিয়ে ঠিক করা হয় সেটা দেখলে অবাক হতে হয়। শুধু পুরো বিল্ডিংয়ের কথা ভাবলে হবে না। এই কোডগুলো বলে দেয় যে বিল্ডিংয়ের ভেতরে থাকা একটা মোটরের এফিসিয়েন্সি ক্লাস ঠিক কী হতে হবে। মানে একদম নির্দিষ্ট টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়, যাতে পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্নই না ওঠে। তো পরের বার কোনো আধুনিক বিল্ডিংয়ে ঢুকলে এটা ভাবা যেতে পারে যে কোন অদৃশ্য নিয়মগুলো সবাইকে সুরক্ষিত আর সবকিছুকে সচল রাখছে। আসলে এটাই হলো এই লিখিত কোডগুলোর আসল ক্ষমতা, যা সব সময় পর্দার আড়ালে থেকে আমাদের রক্ষা করে। বেশ, লিখিত নিয়মকানুনের কথা তো হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আইন যা বলছে তারও বাইরে গিয়ে একজন ইঞ্জিনিয়ারের পথ দেখায় তার ভেতরের আরেকটা গাইড, তার নিজস্ব কম্পাস। আর এটাই হলো প্রফেশনাল এথিক্স বা পেশাগত নীতিশাস্ত্র। এই কথাটা জনগণের নিরাপত্তা, স্বাস্থ্য এবং কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিন, এটা কিন্তু শুধু একটা লাইন নয়, এটা হলো প্রত্যেক ইঞ্জিনিয়ারের জন্য ধ্রুব তারার মতো। যখন নিয়মকানুনের বই শেষ হয়ে যায়, তখন এখান থেকেই আসল পথ চলা শুরু হয়। ব্যাপারটা শুধু ক্ষতি ঠেকানো নয়, একজন ইঞ্জিনিয়ারের পেশাগত দায়িত্ব হল সক্রিয়ভাবে মানুষের ভালোর জন্য কাজ করা, সমাজের উন্নতিতে সাহায্য করা। শুধু খারাপ কিছু হতে না দেওয়াটাই যথেষ্ট নয়, ভালো কিছু করার চেষ্টাও করতে হবে। কিন্তু এই নৈতিক কম্পাস ধরে রাখাটা কি সবসময় সহজ? একদমই না। প্রায়শই ইঞ্জিনিয়ারদের ওপর নানা রকম চাপ আসে, যেমন ম্যানেজমেন্ট থেকে খরচ কমানোর চাপ কিংবা সময়মতো জিনিসপত্র না পাওয়া। আবার কখনো ক্লায়েন্টের আবদার মেটাতে গিয়ে দীর্ঘমেয়াদী সুরক্ষার সঙ্গে আপোস করার মতো পরিস্থিতিও তৈরি হয়। তাহলে প্রশ্নটা হলো, যখন নিয়মকানুন শুধু শুরুটা বলে দেয়, তখন একজন ইঞ্জিনিয়ারের সিদ্ধান্তকে ঠিক কোন জিনিসটা পথ দেখায়? উত্তরটা হলো নৈতিকতার প্রতি তার সেই দৃঢ় অটল অঙ্গীকার। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এমন একটা পরিস্থিতি যেখানে এই দুটো গাইড, মানে নিয়মকানুনের বই আর ভেতরের কম্পাস, দুটোই দরকার হবে। ধরা যাক একজন ক্লায়েন্ট এমন একটা বিল্ডিং মেটেরিয়াল ব্যবহার করতে চাইছেন যেটা বেশ সস্তা। জিনিসটা আজকের দিনের যে মিনিমাম সেফটি কোড সেটা মেনে চলে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা আছে যে খুব যুক্তিসঙ্গত কারণেই সামনের বছর থেকে আরও কড়া নিয়ম আসতে চলেছে। এই পরিস্থিতিতে প্রথম প্রশ্নটা কি হওয়া উচিত? প্রথমেই দেখতে হবে নিয়ম বই কি বলছে। প্রশ্নটা হবে, এটা কি আইনসম্মত? এক্ষেত্রে উত্তরটা হলো হ্যাঁ, মেটেরিয়ালটা এখনকার কোড অনুযায়ী পাশ করে যাচ্ছে। আচ্ছা, মেটেরিয়ালটা তো আইনত ঠিক আছে, কোড মেনেই চলছে, তাহলে কি ব্যাপারটা এখানেই শেষ? না, এর পরের প্রশ্নটাই আসলে সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আর সেই দ্বিতীয় প্রশ্নটা হলো, এটা কি সঠিক কাজ? এখানে ভেতরের কম্পাস মানে এথিক্স কাজে আসে। আইনত ঠিক হলেও একজন ইঞ্জিনিয়ারের নৈতিক দায়িত্ব হল ক্লায়েন্টকে বোঝানো যে কেন এটা ব্যবহার করা ঠিক হবে না। তাকে বলতে হবে যে ভবিষ্যতের স্ট্যান্ডার্ডগুলো আরও ভালো সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে, আর জনগণের কল্যাণে শেষ কথা। তাহলে একজন ইঞ্জিনিয়ার কিভাবে ক্লায়েন্টের বাজেট আর সাধারণ মানুষের প্রতি তার যে দায়িত্ব, এই দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করবে? সত্যি বলতে এই চ্যালেঞ্জটাই কিন্তু প্রফেশনাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে মূল কথা। তাহলে চলুন সবটা একসাথে মিলিয়ে দেখি, ভারতের ভবিষ্যৎ নির্মাণের জন্য একজন ইঞ্জিনিয়ারের প্রতিশ্রুতিটা ঠিক কী হওয়া উচিত। আসলে সেরা নির্মাণের ফর্মুলাটা খুব সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। সেটা হলো কোড, অর্থাৎ আইন, আর তার সাথে যোগ হবে কনশেন্স মানে বিবেক। এই দুটো যখন একসাথে চলে তখনই অসাধারণ কিছু তৈরি হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, কোড হলো সেফটি আর পারফরম্যান্সের জন্য বাধ্যতামূলক বেসলাইন। দ্বিতীয়ত, যেখানে কোড শেষ সেখান থেকে এথিক্স পথ দেখায়। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের প্রতি। আর সবশেষে আসল শ্রেষ্ঠত্ব আসে আইনি নিয়ম আর নৈতিক দায়িত্ব এ দুটোর মেলবন্ধনে। এই নিয়ম কানুন বা নীতিশাস্ত্রকে কিন্তু কোনো সীমাবদ্ধতা ভাবলে চলবে না। এগুলো আসলে এক একটা টুলস, যা ইঞ্জিনিয়ারদের আরও ভালো, আরও নিরাপদ আর টেকসই ভারত গড়তে সাহায্য করে। দেখুন, টেকনোলজি যত এগোচ্ছে চ্যালেঞ্জগুলো তত জটিল হচ্ছে। এই সময়ে ওই নৈতিক কম্পাসটাই হয়ে উঠবে সবচেয়ে জরুরি হাতিয়ার। এটাই ঠিক করে দেবে যে নতুন আবিষ্কারগুলো মানুষের কাজে লাগছে নাকি ক্ষতি করছে। সারা জীবন ধরে শেখার ইচ্ছে আর নৈতিকতাকে আঁকড়ে ধরে চলান এই অভ্যাসটাই কিন্তু সাধারণ ইঞ্জিনিয়ারের সাথে একজন মহান ইঞ্জিনিয়ারের তফাৎ গড়ে দেয়। একটা ব্লুপ্রিন্টে করা সই কিন্তু শুধু একটা সই নয়, ওটা ভবিষ্যতের কাছে একটা প্রতিজ্ঞা। প্রশ্ন হলো, সেই প্রতিজ্ঞাটা কী হবে?